সো আজকে আমরা অ্যাক্টিভিটি রেশিওস এর যে সেকেন্ড রেশিওটা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড সেটা নিয়ে ডিসকাস করব। সো দ্য আইডিয়া হচ্ছে আমরা কোম্পানিজ গুলো যখন সেল করে থাকে, মোস্ট অফ দ্য সেলস আর অন ক্রেডিট। সো অন ক্রেডিটে সেল করাটাই হচ্ছে বিজনেসের প্র্যাকটিস। সো ইউ কালেক্ট দ্য ক্যাশ লেটার, 5 days later, 1 month later, or 3 months later, like this. এখন আপনি তো বিজনেস প্র্যাকটিস ফলো করছেন, দ্যাটস ট্রু, বাট এট দ্য সেম টাইম আপনাকে যেটা মেনটেন করতে হবে যে আপনি একটা রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ এর মধ্যে আপনার রিসিভেবলস গুলো কালেক্ট করতে পারছেন কিনা। সো এটা যদি খুব কম সময়ে আপনি কালেক্ট করেন, হোয়ারেস ইন্ডাস্ট্রিতে অন্যরা আরো বেশি সময় দিচ্ছে কাস্টমার্সদেরকে, তখন যারা বায়ার্স বা কাস্টমার্স তারা তখন আপনার যারা কম্পিটিটরস তাদের কাছে চলে যাবে। আর যদি আপনি অনেক বেশি সময় দেন, ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিতে সবাই দেয় অ্যাভারেজে 30 days, আপনি কালেক্ট করতে সময় নিয়ে নেন অ্যাবাউট 90 days, তখন আপনার যেটা হবে আপনার ক্যাশ ম্যানেজমেন্টে প্রবলেম হয়ে যাবে, কারণ আপনি তো রিসিভেবলস ক্যাশ পাচ্ছেন অনেক দেরিতে। সো দুটো জায়গায় প্রবলেম। আমাকে যেটা মেকশিওর করতে হবে যে ইন্ডাস্ট্রিতে সবাই যেভাবে কালেকশন পিরিয়ড মেনটেন করে আমি কি সেভাবে মেনটেন করছি কিনা। ঠিক আছে, দিস ইজ দ্য প্রাইমারি গাইডলাইন্স বা প্রাইমারি গাইডলাইন। আচ্ছা, অ্যাভারেজ কালেকশন পিরিয়ড আমরা কিভাবে কাউন্ট করতে পারি? দ্য রেশিও ইজ অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইডেড বাই অ্যাভারেজ সেলস পার ডে। তো আমরা জানি যে অ্যাকাউন্ট রিসিভেবলটা কোত্থেকে আসবে। এটা আসবে, এই ব্যালেন্সটা আসবে কোত্থেকে? এটা আসবে ব্যালেন্স শিট থেকে। So, আমরা একটু দেখে আসি। আমাদের ব্যালেন্স শিট ছিল দেওয়া, সো ইউ হ্যাভ টু গো টু ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের অ্যাসেটে, কারেন্ট অ্যাসেটে কি থাকে? অ্যাকাউন্ট রিসিভেবল থাকে। কত আছে? 503। এটা কিসে আছে? 503,000 হবে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কত হবে? আমরা কি এখানে কত লিখবো? 503,000। ইউ সি ক্লিয়ার? 503,000। আচ্ছা আচ্ছা। এটাকে আমাদের ডিভাইড করতে হবে কি দিয়ে? অ্যাভারেজ সেলস পার ডে। আচ্ছা, সেলস কোথায় থাকে? ব্যালেন্স শিটে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নাকি অন্য কোনো স্টেটমেন্ট? সেলস কোথায় থাকে? যেটা থাকে। আচ্ছা, সেলস থাকে আপনার ইনকাম স্টেটমেন্টে। আমরা একটু সেলস কে খুঁজে আসি। So, আমরা ইনকাম স্টেটমেন্টে আসলাম। ইনকাম স্টেটমেন্টে সেলস কত? 3,74,000, রাইট? 3,74,000। আর আমার লাগবে কি? অ্যাভারেজ সেলস পার ডে। আমরা পার ডে সেলস কিভাবে বের করতে পারি? আমরা আহ, যেটা টোটাল সেলস 3,074,000, এটাকে যদি আপনার 365 দিয়ে ডিভাইড করি, আমরা যদি এটাকে 365 দিয়ে ডিভাইড করি আমরা কি পেয়ে যাব? অ্যাভারেজ সেলস পার ডে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো আমরা অ্যাভারেজ সেলস পার ডে দিয়ে ডিভাইড করছি কাকে? অ্যাকাউন্ট রিসিভেবল কে। তাহলে আমরা এখানে কি পেলাম? 59.7 days। সো এটা কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্যাট অন অ্যাভারেজ কোম্পানি কালেক্টস ইটস রিসিভেবলস ইন 59.7 days, or you can think of 60 days। ঠিক আছে, যে কাস্টমারদের থেকে কালেক্ট করতে অ্যাভারেজে কত সময় নেয়? 60 days। হোয়াট ডাজ ইট মিন? ফর এক্সাম্পল, আজকে আমি একটা ক্রেডিট সেল করলাম, আহ কালকে আমি একটা ক্রেডিট সেল করলাম, এখানে সময় দিলাম সে 30 days, এখানে সময় দিলাম সে 60 days, বা আরেকজন তাকে আমি সময় দিলাম সে 15 days, রাইট? হোয়াট ডাজ ইট মিন? মানে সময় দেওয়া না, ইটস অ্যাকচুয়ালি মানে কতদিন পরে সে আমাকে ক্লিয়ার করে, কতদিন পরে সে আমাকে ক্যাশ পেমেন্ট করে। সো অন অ্যাভারেজ আমরা কত পাচ্ছি? 60 days। ঠিক আছে, এখন অ্যাবসলিউটলি এই নাম্বার থেকে আপনি কিছু বলতে পারবেন না আনলেস ইউ কম্পেয়ার। রেশিও অ্যানালাইসিস আমরা বলছিলাম কি করতে হবে? কম্পেয়ার করতে হবে।
ওকে, এখন আপনি যদি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ এর দিকে তাকান, ইউ উইল সি দ্যাট অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ ভেরি ডিফারেন্ট, রাইট? এখন ইন্ডাস্ট্রিতে কেমন হয় আপনার, যে ইন্ডাস্ট্রিগুলো আপনার, মানে আপনি যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ ডিফারেন্সেসটা দেখেন, যে ইন্ডাস্ট্রিগুলো পেরিশেবল গুডস এর বিজনেস করে, পেরিশেবল, ফর এক্সাম্পল গ্রোসারি, মার্চেন্ডাইজ। আর আপনি কাঁচা বাজারের যে আহ, মানে যারা বিজনেস করে, সেখানে কিন্তু ক্রেডিটে কি হয়, আপনার ক্রেডিটে সেল হয়। আর দ্য আইডিয়া ইজ দ্যাট আপনার আইডিয়াটা হচ্ছে যেটা আপনার, তারা কিন্তু তাদের রিসিভেবলস গুলো উইদিন এ ভেরি শর্ট টাইম কালেক্ট করে ফেলে, মানে জাস্ট এ ফিউ ডেজ। কারা? এই যে গ্রোসারি, মার্চেন্ডাইজ। এখানে আরেকটা এক্সাম্পল আছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস, যারা টাইলস বা সিরামিক্স বা ফিটিংস এসবের বিজনেস করে তারা, ঠিক আছে? বাট ইন কম্পিউটার ইন্ডাস্ট্রি অর আইটি ইন্ডাস্ট্রি অর টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি যদি আপনি বলেন, সেখানে আপনি দেখবেন যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ইজ অ্যাবাউট 2 মান্থস, মানে যখন থেকে সেল হয় তার থেকে 2 মান্থস সময় লাগে রিসিভেবলস গুলো কালেক্ট করতে। এখন কোশ্চেন হচ্ছে হোয়াই? দ্য আনসার ইজ দ্য কাস্টমার্স আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি। সো যে ইন্ডাস্ট্রিতে নেচারটা যেরকম, সেই ইন্ডাস্ট্রিতে এরকম আপনার রিসিভেবলস গুলো কালেক্ট হয়। তো আমাকে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা বুঝতে হবে, মানে আমার কম্পিটিটর যারা, তারা অ্যাভারেজে কেমন কালেকশন পিরিয়ড মেনটেন করে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। সো হোয়াট ইজ দ্য আইডিয়া, জাস্ট দ্য ফ্লিপ সাইড। আমরা যেভাবে কাস্টমারদের কাছে ক্রেডিটে সেল করি, আমার যারা সাপ্লায়ার্স, তাদের কাছ থেকে আমি ক্রেডিটে পারচেসও করি, রাইট? তো কারো কাছ থেকে আমি হয়তো 30 ডেজ টার্মে পারচেস করলাম, অ্যাকাউন্টস পেয়েবল। কারো কাছ থেকে 60 ডেজ টার্মসে ক্রেডিট পারচেস করলাম। এই কেসে ফর এক্সাম্পল যার কাছ থেকে 30 ডেজ টার্মে পারচেস করলাম, এই কেসে আমি 30 ডেজে পেমেন্ট করে ফেলেছি। বাট যে 60 ডেজ যার থেকে আমি ক্রেডিট টার্ম নিয়েছি, তাকে আমি পেমেন্ট করেছি 35 ডেজ, হতে পারে, রাইট? মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল পেমেন্ট ডেজ, রাইট? আচ্ছা, এখন কোম্পানি হ্যাজ থাউজেন্ডস অফ অ্যাকাউন্ট পেয়েবলস, মানে সে তো অনেক অনেক সাপ্লায়ার্স থেকে ক্রেডিটে পারচেস করেছে, এবং এক একজনকে এক এক সময় সে কি করছে, পেমেন্ট করছে। বাট আমরা জানতে চাই যে অ্যাভারেজে কোম্পানি কত সময় নিয়ে থাকে, হাউ লং ডাজ কোম্পানি টেক টু ক্লিয়ার দ্য পেয়েবলস, রাইট? এটা আমরা জানতে চাই। এখন এটা আমরা কেন জানতে চাই? ইট অ্যাকচুয়ালি রিফ্লেক্টস হাউ গুড ইউ আর ইন ম্যানেজিং ইউর অ্যাক্টিভিটি। এখন ইস্যুটা হচ্ছে এখানেও সেম, আপনি যদি অনেক বেশি সময় নেন, ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিতে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে ধরে নিলাম 45 ডেজ, বা আপনি সময় নেন 90 ডেজ বা 100 ডেজ বা 80 ডেজ, এরকম আপনি সময় নেন। ইট ইন্ডিকেটস দ্যাট, ইট শোজ ইউ দ্য ফ্যাক্ট দ্যাট, যে যারা আপনার সাপ্লায়ার্স, তখন তারা পরবর্তীতে আপনার কাছে ক্রেডিটে সেল করার সময় সেকেন্ড টাইম চিন্তা করবে। তারা কিন্তু আপনাকে ক্রেডিট সেল নাও করতে পারে, কারণ সবাই যেখানে 45 ডেজে পেমেন্ট করে, আপনি পেমেন্ট করতে অনেক সময় নিয়ে নেন, রাইট? আচ্ছা, এখন আপনি যদি বলেন না, আমি 15 ডেজে সব পেমেন্ট করে ফেলবো অ্যাভারেজে, এটাও পসিবল না। কেন পসিবল না? মানে এটা যদি আপনি করতে যান, আপনি কিন্তু ক্যাশ ম্যানেজমেন্টের প্রবলেমে পড়বেন। কারণ আপনি তো এই রিসিভেবলসে সেল করেন, মানে আপনি যদি ক্যাশ আগে আগে কি করে ফেলেন, পেমেন্ট করে ফেলেন কাকে? সাপ্লায়ার্স কে, যেখানে অন্যরা অন্যরা 45 ডেজ পর্যন্ত ক্যাশটা রাখতে পারছে। কিসের ক্যাশ? যে ক্যাশটা কাকে দিতে হবে? অ্যাকাউন্ট পেয়েবলস কে দিতে হবে। অন্যরা 45 ডেজ পর্যন্ত সেই ক্যাশটা রেখে কি করতে পারছে, বিজনেস করতে পারছে। আর আপনি কি করে দিচ্ছেন, 15 ডেজের মধ্যে পেমেন্ট করে দিচ্ছেন, রাইট? তো এই যে 30 ডেজ, এখানে একটা গ্যাপ আছে। এই সময়ের মধ্যে আপনার ক্যাশ কি হতে পারে, শর্ট হতে পারে। তখন আপনার কি করা লাগবে? আপনার তখন হয়তো বা শর্ট টার্ম বা ওয়ার্কিং ক্যাপিটাল লোন নেওয়া লাগবে,
রাইট? তো আপনি তো এটা চাইবেন না, সো দ্যাট কামস এট কস্ট। বাট অ্যাকাউন্টস পেবল সবাই যদি অ্যাভারেজে 45 ডেজে পেমেন্ট করে, তাহলে আপনি হয়তো এই সুযোগটা নিতে চাইবেন যে সবার মতো আমি কততে পেমেন্ট করব, 45 ডেজে পেমেন্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন আহ এখানে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব। তো আহ সিমিলার ওয়েতে আমরা ক্যালকুলেট করব। আমরা একটু এগুলো ইরেজ করি। আচ্ছা, আমরা অ্যাভারেজ পেমেন্ট, পেমেন্ট কার জন্য হয়? অ্যাকাউন্টস পেবলের জন্য পেমেন্ট হয়। অ্যাকাউন্টস পেবলকে ডিভাইড করব অ্যাভারেজ পারচেজ পার ডে। কি দিয়ে ডিভাইড করব? অ্যাভারেজ পারচেজ পার ডে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা অ্যাকাউন্টস পেবলটা খুঁজে বের করি। সো ক্যান ইউ প্লিজ টেল মি যে অ্যাকাউন্টস পেবল আমি কোথায় পাবো? অ্যাকাউন্টস পেবলটা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছেন। আহ স্যার ব্যালেন্স শিটে পাওয়া যাবে। পাবো। রাইট, সো ব্যালেন্স শিটে আপনি পাবেন কারেন্ট লায়াবিলিটিস, রাইট? সো অ্যাকাউন্টস পেয়েবল আপনার কারেন্ট লায়াবিলিটিস, কারণ হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টস পেয়েবল কি করতে হয়? উইদিন 1 ইয়ার সেটেল করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আপনি লায়াবিলিটিস আসেন ব্যালেন্স শিটে। অ্যাকাউন্টস পেয়েবল আমরা কত দেখতে পাচ্ছি? 382,000, রাইট? আমরা 382,000 নিয়ে যাচ্ছি এখানে। আহ, আপনার এখানে 382,000, রাইট, আসছে। আমাকে ডিভাইড করতে হবে কি দিয়ে? অ্যানুয়াল পারচেজ ডিভাইডেড বাই 365। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রিয়েট হয় কি ক্রেডিট পারচেসের ক্ষেত্রে নাকি ক্যাশ পারচেসের ক্ষেত্রে? অ্যাকাউন্টস পেবল এটা কখন ক্রিয়েট হয়? এটা কি ক্রেডিট পারচেসে তৈরি হয় নাকি ক্যাশ পারচেসে তৈরি হয়? ক্রেডিট পারচেসে। ক্রেডিট পার্সেন্ট। এটা তৈরি হয় ক্রেডিট পারচেসে। সো এখানে কনসিস্টেন্সি মেনটেনের জন্য আমাদের যেটা করতে হবে, যদি আমরা এখানে অ্যাভারেজ পারচেস বলছি, আমাদের জন্য মোর রেলিভেন্ট হবে আমরা ক্রেডিট পারচেসটা খোঁজা। কোনটা নেওয়া? ক্রেডিট পারচেসটা নেওয়া। তো এখানে আপনার আমরা তো পারচেস পেয়েছি। আচ্ছা, পারচেসটা আমরা একটু দেখাই যে পারচেসটা কোথায় পাবো। পারচেস পাবো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, রাইট? আচ্ছা, হিয়ার ইজ দ্য ইনকাম স্টেটমেন্ট। এখানে আমাদের পারচেসটা ডিরেক্টলি নাই, বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, সো কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে আসে? কস্ট অফ গুডস সোল্ড আসে বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ। এটা আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে দেখেছেন, ইকুয়ালস টু গুডস অ্যাভেলেবল ফর গুডস অ্যাভেলেবল ফর সেল। এটা থেকে আমাদের মাইনাস করতে হয় এন্ডিং ইনভেন্টরি। What does it mean simply? It is equal to what? Cost of goods sold. ফর এক্সাম্পল, আগে থেকে আমার যে ইনভেন্টরি গুলো ছিল সেগুলোর ভ্যালু ছিল 100, আর এখন যে ইনভেন্টরি গুলো আমি নতুন পারচেস করেছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল 600। আমার কাছে যে ইনভেন্টরিজ গুলো এখন অ্যাভেলেবল আছে সেল করার জন্য সেগুলোর ভ্যালু কত? 700। এখন আউট অফ দিস আমি যে ইনভেন্টরি গুলো সেল করতে পারি নাই সেগুলোর ভ্যালু ফর এক্সাম্পল 200। আমি যে ইনভেন্টরি গুলো সেল করতে পেরেছি সেগুলোর ভ্যালু কত? 500, রাইট? এখন ম্যাটার হচ্ছে যদি আপনাকে পারচেসের ব্যাপারে ডিরেক্টলি বলা না থাকে, এটা যদি ডিরেক্টলি বলা না থাকে, আমরা যেটা করব কস্ট অফ গুডস সোল্ড কে পারচেসের রিপ্লেসমেন্ট কাউন্ট করব। তার মানে আমরা বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি নাই মনে করব, মানে আমরা কস্ট অফ গুডস সোল্ড কে কিসের প্রক্সি নিব? পারচেসের প্রক্সি নিব। এই জন্য এখানে 2088 নেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, 2088,000। বাট আমরা যেটা বলছিলাম, আপনারা যেটা কনফার্ম করলেন যে অ্যাকাউন্টস পেবল আসে থেকে ক্রেডিট পারচেস থেকে। So আমরা পারচেস নিয়েছি কোনটা? 2088,000।
তো আমরা এজিউম করে নিচ্ছি পারচেসের 70% হয় ক্রেডিটে। তারপর ক্রেডিট পারচেস পাওয়ার জন্য আমি কি করব, তাহলে 70% দিয়ে মাল্টিপ্লাই করব। 70% দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি আমরা টোটাল ক্রেডিট পারচেস। তা আমার তো লাগবে অ্যাভারেজ ক্রেডিট পারচেস পার ডে। তাহলে আমি কি করবো, এটাকে 365 দিয়ে ডিভাইড করবো। 365 দিয়ে ডিভাইড করলে এটা পাওয়া যাচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে যদি অ্যাভারেজ ক্রেডিট পারচেস দিয়ে ডিভাইড করি, আমরা কি পাচ্ছি? 95.4 days, রাইট? And what does it indicate? সাপ্লায়ার্সদেরকে on an average I cleared the dues by 96 days, ঠিক আছে? So আমার যারা সাপ্লায়ার্স তাদের কাছ থেকে ক্রেডিট পারচেস আমি যেদিন করি সেই দিন থেকে আমি অ্যাভারেজে অ্যাবাউট 96 days নিয়ে থাকি, রাইট? এগেইন এটা কি ভালো হলো নাকি ভালো হলো না, ইট ডিপেন্ডস যে ইন্ডাস্ট্রির অন্যরা কি করছে, ঠিক আছে? এখন এখানে আরেকটা যেটা বিষয়, ইউ হ্যাভ টু লুক ফর দ্য রিজনস। ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে কোম্পানিটা গত বছরগুলোতে যেভাবে অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড মেনটেন করতে পারতো, ফর এক্সাম্পল 70 ডেজে পেমেন্ট করতে পারতো, সেটা এবার মেনটেন করতে পারে না, সেটা এবার 96 ডেজে চলে আসছে। We have to look for reasons. What happened? Is it because company is facing difficulties for its own issues, or company is facing difficulties for the macroeconomic issues? So macroeconomic is, say, for example, downturn চলছে, আমার সেলস ঠিক মতো হচ্ছে না, ক্যাশ ঠিক মতো আসছে না। সো এটা সবার জন্য ট্রু, মানে আমার জন্য এমন না, তখন এটা ম্যাক্রো ইকোনমিক রিজন। আর এমন যদি হয় যে আমি যে প্রোডাক্টে বিজনেস করছি সেই প্রোডাক্টটা হয়তো বা ঠিক মতো সেল হচ্ছে না, তার মানে আমার ক্যাশ কালেকশন হচ্ছে কম এবং আমি পেমেন্ট করতে আমার সময় লাগছে বেশি, তাহলে এই ব্যাপারগুলো জানা লাগবে যে কেন হচ্ছে। সো এটা কিন্তু কোম্পানি, আপনি যদি অ্যানুয়াল রিপোর্টে দেখেন, ওখানে একটা সেকশন থাকে ম্যানেজমেন্ট অ্যানালাইসিস। সো সেখানে আপনার এই ধরনের অ্যানোমালি যদি থাকে তখন তারা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার। এটা অ্যাক্টিভিটি রেশিওর ওয়ান অফ দ্য কি অ্যাক্টিভিটি রেশিওস, সেটা হচ্ছে টোটাল অ্যাসেট টার্নওভার। আচ্ছা, হোয়াট ইজ দিস? আইডিয়াটা হচ্ছে আহ, আমার যে ভ্যালু অফ অ্যাসেটস আছে সেটাকে আমি কত এফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। ফর এক্সাম্পল, think of two companies. One is আপনার, what should I say, বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স। Another company is uh, আপনার এমিরেটস। আচ্ছা, সো ধরে নিলাম আপনার বিমানের অ্যাসেট আছে 100 মিলিয়ন, আর এমিরেটস এর অ্যাসেট আছে 1200 মিলিয়ন। ওকে, বিমানের সেলস হচ্ছে 10,000 মিলিয়ন, আর এমিরেটস এর সেলস হচ্ছে 2 মিলিয়ন। হাউ ক্যান ইউ সে যে কে এফিশিয়েন্টলি তার অ্যাসেটটাকে ইউটিলাইজ করছে, রাইট? এটাকে আপনি সলভ করতে বা এটা আপনি জানতে এই রেশিওটা সলভ করতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট, যে হুইচ কোম্পানি ইজ এফিশিয়েন্টলি ইউটিলাইজিং ইটস অ্যাসেটস। আমরা একটু সলভ করি। এখানে এখানে কত থাকে? এখানে অ্যাসেট টার্নওভার থাকে 100। আমরা একটু আরবিট্রারি নাম্বার নিয়েছি, আর অ্যাসেট টার্নওভার নাম্বারটা এত বেশি থাকে না। আচ্ছা, এখানে কি অবস্থা, এটা একটু সলভ করেন। 20,000-কে 12 দিয়ে ডিভাইড করেন।
এখানে কত আসে? 1666.7 এরকম একটা নাম্বার আসে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যখন একটা নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করি, নিচে কি থাকে? নিচে কি থাকে? 1 থাকে। ওকে, তাহলে আমি কাকে কি দিয়ে ডিভাইড করেছি? আমি সেলস কে, এই যে আমি সেলস কে টোটাল অ্যাসেটস দিয়ে ডিভাইড করেছি। এই যে সেলস কে কাকে দিয়ে ডিভাইড করেছি? টোটাল অ্যাসেটস দিয়ে। সেলস কে কি দিয়ে ডিভাইড করেছি? টোটাল অ্যাসেটস কে। তাহলে আমরা বলতে পারি যে বিমান তার 1 টাকা অ্যাসেটের এগেনস্টে 100 টাকা রেভিনিউ বা সেলস জেনারেট করছে। হোয়ারএস এমিরেটস তার 1 টাকা অ্যাসেটের এগেনস্টে 1666.7 টাকা কি করছে? রেভিনিউ জেনারেট করছে। এখন হোয়াট ডু ইউ থিঙ্ক, কে ভালো করছে? কে তার অ্যাসেটটাকে খুব এফিশিয়েন্টলি ইউটিলাইজ করার চেষ্টা করছে? হুইচ কোম্পানি উড ইউ Emirates. লাইক? হুইচ কোম্পানি উড ইউ লাইক? Emirates. এমিরেটস কে আপনি প্রেফার করুন, বিকজ এমিরেটস ইজ অ্যাকচুয়ালি ইউটিলাইজিং ইটস অ্যাসেটস ভেরি ওয়েল, রাইট? আচ্ছা, এখন এগেইন আমরা তো এখানে কম্পেয়ার করেছি কার সাথে কার? এয়ারলাইন্স কোম্পানির সাথে এয়ারলাইন্স কোম্পানি, এটা ঠিক আছে। বাট আপনি যদি কম্পেয়ার করেন এই গ্রোসারি, ফর এক্সাম্পল একটা গ্রোসারি বিজনেসের সাথে আরেকটা আপনার what should I say home appliance, ওকে? এখন এই দুইটা কোম্পানির মধ্যে আমি যদি তাদের তো অবভিয়াসলি কি আছে? অ্যাসেট আছে। তো আপনি দেখবেন যে তাদের অ্যাসেট টার্নওভারটা সাধারণত বেশি থাকে। কাদের? গ্রোসারি। তো দ্য আইডিয়া ইজ দ্যাট তারা তাদের টোটাল অ্যাসেটের মধ্যে একটা বড় অ্যাসেট হচ্ছে ইনভেন্টরি। টোটাল অ্যাসেটের মধ্যে একটা বড় অ্যাসেট কি? ইনভেন্টরি। তো গ্রোসারি গুলো তাদের ইনভেন্টরিকে সেলসে কনভার্ট করতে, ইনভেন্টরি ইজ এ পার্ট অফ এন অ্যাসেট, রাইট? তো গ্রোসারি গুলো ইনভেন্টরিকে সেলসে কনভার্ট করতে বেশি সময় নেয়, নাকি যারা হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি তাদের ইনভেন্টরি গুলো সেলসে কনভার্ট করতে বেশি সময় লাগবে? কাদের বেশি সময় লাগে? কাদের বেশি সময় লাগে? হোম অ্যাপ্লায়েন্স। হোম অ্যাপ্লায়েন্সের সময় বেশি লাগবে, রাইট? সো দ্যাটস ওয়াই ইউ সি দ্যাট ইন জেনারেল যে কোম্পানিজ গুলো আপনার হোয়াট শুড আই সে, যারা ইনভেন্টরি মার্চেন্ডাইজ এসবে বিজনেস করে, তাদের আপনি টার্ন ওভারটা একটু পাবেন বেশি, ঠিক আছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার যারা যত বেশি এফিশিয়েন্ট অ্যাসেটটাকে ইউটিলাইজ করছে তারা মোর অ্যাক্টিভিটি রেশিও কি করতে পারবে? শো করতে পারবে। আচ্ছা, এখন এখানে আরেকটা ক্যাভিয়াট হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি সে দুইটা বাস কোম্পানি, একটা সে রাইদা, আরেকটা সে বিআরটিসি। এখন সে রাইদার একটা বাস আছে যেটার ভ্যালু 100, ধরে নিলাম বিআরটিসির একটা বাস আছে যেটার ভ্যালু কত? 100। বাস কি তাদের অ্যাসেট না? আচ্ছা, এখন রাইদাসে ধরে নিলাম 2000 টাকা রেভিনিউ জেনারেট করে, আর বিআরটিসি সে জেনারেট করে ধরে নিলাম 5000। তাহলে এখানে অ্যাসেট টার্নওভার কত হবে? 20
এখানে কত হবে 50। এখন এখানে একটা অ্যাজাম্পশন আমাদেরকে করতে হয় যে বোথ কোম্পানিজ আর মেনটেনিং দেয়ার মেনটেনেন্স ইফেক্টিভলি। অ্যাসেটের মেনটেনেন্সটা ইফেক্টিভলি কি করছে, মেনটেন করছে। এটা কেন জরুরি? জরুরি হচ্ছে এই কারণে, যদি এমন হয় বিআরটিসি তার বাসগুলোকে কোনো রেস্ট দিচ্ছে না, তার বাসগুলোকে কোনো রেস্ট দিচ্ছে না, রেস্ট না দেওয়া মানে তার বাসগুলো কোনো মেনটেনেন্সের সুযোগ পাচ্ছে না। তো এটা সাধারণত প্রাইভেট এয়ারলাইন্স গুলো এরকম, বাট আমরা এখানে বিআরটিসির এক্সাম্পলে নিচ্ছি। তখন আপনি হয়তো সাময়িকভাবে হ্যাপি হচ্ছেন কি দেখে, অ্যাসেট টার্নওভার অনেক হাই দেখে। হোয়াট ডাজ ইট মিন? রায়দা যেখানে 1 টাকার অ্যাসেট ইউটিলাইজ করে 20 টাকা রেভিনিউ জেনারেট করতে পারছে, বিআরটিসি 1 টাকার অ্যাসেট জেনারেট করে কত টাকা রেভিনিউ জেনারেট করতে পারছে? 50 টাকা, রাইট? সো অ্যাপারেন্টলি ইউ শুড বি হ্যাপি। বাট এটা যদি কামস এট এ কস্ট অফ কম্প্রোমাইজিং মেনটেনেন্স, তখন কি হবে? আমি যদি বাসের ঠিক মতো মেনটেনেন্স না করে থাকি, এই বাসটা কি কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে না? তো বাসটা যদি কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়, তখন আপনার এই রেভিনিউ কি হবে? রেভিনিউ আসবে? তো এখন আমি যদি এই অ্যাসেট টার্নওভার কামস এট এ কস্ট অফ অ্যাভয়েডিং মেনটেনেন্স, অ্যাভয়েডিং রেগুলার রিপেয়ার্স এন্ড মেনটেনেন্স, তখন আমার তখন কিন্তু এই টার্নওভার হাই এটাকে আমি কিভাবে নিব না, এটাকে আমি গুড ওয়েতে নিব না, রাইট? সো ইউ হ্যাভ টু মেক শিওর যে অ্যাসেটের কি করা হচ্ছে, ঠিক মতো মেনটেনেন্স করা হচ্ছে। সো হাই অ্যাসেট টার্নওভার, উই শুড নট এক্সপেক্ট দ্যাট ইট শুড কাম এট এ কস্ট অফ কম্প্রোমাইজিং দ্য অ্যাসেট মেনটেনেন্স। আচ্ছা, নেক্সট আমরা যাব ডেট রেশিওতে বা লিভারেজ রেশিওতে। সো এখানে আমরা একটা কোম্পানির দুটো সিনারিও দেখতে পাচ্ছি। একটা সিনারিও হচ্ছে যদি সে ডেট নিয়ে বিজনেস করে, আরেকটা সিনারিও হচ্ছে যদি সে ডেট ছাড়া বিজনেস করে। আচ্ছা, এটা হচ্ছে নো ডেট প্ল্যান আর এটা হচ্ছে ডেট প্ল্যান। আচ্ছা, দুটোর কারেন্ট অ্যাসেটে কোনো তফাৎ নাই, দুটোর ফিক্সড অ্যাসেটে কোনো তফাৎ নাই, সো টোটাল অ্যাসেটে কোনো তফাৎ নাই। বা তফাৎটা আছে তার লায়াবিলিটিসে আপনার ক্যাপিটাল নেওয়া নিয়ে। এই সিনারিওতে কোম্পানি কোনো ডেট নিচ্ছে না, এই জন্য সে টোটাল বিজনেস করছে কি দিয়ে? ইকুইটি দিয়ে। মানে আমার এই যে টোটাল অ্যাসেট এটা আমি পারচেস করেছি কি দিয়ে? ইকুইটি দিয়ে, রাইট? আচ্ছা, বাই দিস টাইম উই শুড নো যে ডেট কি ইকুইটি কি। আচ্ছা, আর এই সিনারিওতে আমরা 50% ডেট নিয়েছি আর 50% ইকুইটি নিয়েছি। 50,000 আমার লাগবে অ্যাসেটের জন্য, আমার 25,000 নিয়েছি আমি ডেট থেকে, 25,000 নিয়েছি থেকে ইকুইটি থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি আমার ইনকাম স্টেটমেন্টে দেখি, আমরা দেখি যে দুটো সিনারিতে আমার সেলসে কোনো তফাৎ নাই, অপারেটিং এক্সপেন্সে কোনো তফাৎ নাই, হ্যাভ দ্য অপারেটিং প্রফিট। আচ্ছা, অপারেটিং প্রফিটের পরে আমাদেরকে ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিতে হয়। সো এই কোম্পানি যেহেতু ডেট নাই, এই কোম্পানিতে কোনো ইন্টারেস্ট এক্সপেন্স আসবে না, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স কি হবে? জিরো হবে, রাইট? বাট এই কোম্পানির কি আছে? 50,000 টোটাল অ্যাসেটের মধ্যে 25,000 টাকা কোত্থেকে আসছে? ডেট থেকে আসছে। ডেট আর ইন্টারেস্ট রেট কত? 12%। সো আপনি যদি 25,000 এর উপর 12% মাল্টিপ্লাই করেন, ইউ গেট দ্য 3,000 ইন্টারেস্ট এক্সপেন্স, রাইট? আচ্ছা, এখন আপনি যদি আফটার ইন্টারেস্ট প্রফিট ক্যালকুলেট করেন, এখানে তো সেম 12,000 হবে, বাট এখানে তো আপনার ইন্টারেস্ট বাদ যাচ্ছে, তার মানে এখানে হবে কত? 9,000, রাইট? আচ্ছা, এখন আপনি যদি ট্যাক্স ক্যালকুলেট করেন 40% করে, এখানে ট্যাক্স আসছে 40%-এ 4,800, এখানে ট্যাক্স আসছে 40%-এ 3,600। তাহলে দ্য নেট প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নেট প্রফিট বিফোর ট্যাক্সেস অ্যান্ড দ্য ট্যাক্সেস। এখানে আপনি আফটার ট্যাক্স প্রফিট পাচ্ছেন 7,200, এখানে আপনি নেট প্রফিট পাচ্ছেন কত? 5,400। এখন এই নাম্বারটাকে যদি আপনি ইকুইটি দিয়ে ডিভাইড করেন, ইউ গেট সামথিং হুইচ এভরি ইনভেস্টর লুকস ফর, দ্যাট ইজ কল্ড রিটার্ন অন ইকুইটি, রাইট? আমরা এটা কিভাবে ক্যালকুলেট করি? আমরা এটা ক্যালকুলেট করি নেট প্রফিট আফটার ট্যাক্স কে অ্যাভারেজ ইকুইটি বা ইকুইটি দিয়ে ডিভাইড করে। এখানে আমার নেট প্রফিট আফটার ট্যাক্স কত? 7,200।
ইকুইটি কত? 50,000। সো 7,200 কে আমরা 50,000 দিয়ে ডিভাইড করলাম, কত পেলাম? 14.4%। হোয়ারেস এই কোম্পানিটা যার নেট প্রফিট আফটার ট্যাক্স কত? 5,400, বাট তার ইকুইটি কত? 25,000, রাইট? ইকুইটি কত? 25,000। আমরা যখন ডিভাইড করলাম উই গেট 21.6%। আচ্ছা, ইন হুইচ কেস ইউ আর সেইং যে দিস নাম্বার ইজ গুড, রিটার্ন অন ইকুইটি ইজ হায়ার? কোন কেস আপনি দেখতে পাচ্ছেন? নো ডেট প্ল্যানে নাকি ডেট প্ল্যানে? Debt plan. ডেট প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন রিটার্ন অন ইকুইটি হায়ার, সো ইউ বিলিভ দ্যাট ডেট প্ল্যান ইজ অলওয়েজ গুড? Answer is no. If everything goes well, that plan will give you the higher return on equity. But it is not guaranteed that every time is always good. You might face some years which are not good. Years you are likely to face some situations which are not in good situation. So যখন good situation আপনি থাকবেন না, there is a chances that the debt becomes your burden. এই যে আপনার হয়তো বা এমন হতে পারে যে আপনাকে যেটা 3,000 টাকা কি দেওয়া লাগছে, ইন্টারেস্ট দেওয়া লাগছে, দ্যাট ইজ ইউর বার্ডেন। কখন? যদি আপনি ওই অ্যামাউন্টে প্রফিট করতে না পারেন। সে আপনি 12,000 প্রফিট না করে আপনি প্রফিট করলেন কত? 2,000। তার মানে ইউ উইল ফেস এ স্ট্রাগল যে আমি কিভাবে 3,000 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করব, রাইট? তাহলে আমাদের এই লিভারেজের রিস্কটা মেজার করতে হয় উইথ দ্য হেল্প অফ লিভারেজ রেশিও। তো প্রথম আমরা যে রেশিওটা অফার করছি সেটা হচ্ছে ডেট রেশিও। তো ডেট রেশিও যখন আমরা বলি, এটাকে আমরা এই কনটেক্সটে কিভাবে কোয়ান্টিফাই করে, তো আমরা টোটাল লায়াবিলিটিসকে টোটাল অ্যাসেটস দিয়ে ডিভাইড করব। সো এখানে টোটাল লায়াবিলিটিস কত? টোটাল লায়াবিলিটিস এই কেসে টোটাল লায়াবিলিটিস আমার টোটাল লায়াবিলিটিস আমরা যদি দেখি, আচ্ছা এই কেসটা না, আমাদের এটা হচ্ছে অরিজিনাল কেস। অরিজিনাল কেসে ব্যালেন্স শিটে দেখেন টোটাল লায়াবিলিটিসকে আমরা টোটাল অ্যাসেটস দিয়ে ডিভাইড করব। সো টোটাল লায়াবিলিটিস হচ্ছে এখানে, টোটাল লায়াবিলিটিস হচ্ছে দিস ওয়ান। আচ্ছা, এটাকে আমরা ডিভাইড করব কি দিয়ে? টোটাল অ্যাসেটস দিয়ে। টোটাল অ্যাসেটস কত? 3,597। এটাকে ডিভাইড করব কি দিয়ে? 3,597। Would you please make this division and let me know the answer? টোটাল লায়াবিলিটিসকে টোটাল অ্যাসেটস দিয়ে ডিভাইড করলাম, কত পাচ্ছি? কত পাচ্ছি? 45.7%. What does it mean? Again, এটার নিচে কি আছে? 100, রাইট? তার মানে এই কোম্পানিটার 100 টাকা অ্যাসেটস এর 45.7% কোত্থেকে আসছে? ডেট থেকে আসছে। এই কোম্পানিটার এই যে 50,000 টাকা টোটাল অ্যাসেটস ছিল, তার মধ্যে ডেট থেকে আসছিল কত পার্সেন্ট? 50%। সো ডেট রেশিও আমরা কি কোয়ান্টিফাই করি? দ্য কন্ট্রিবিউশন অফ ডেট টু দ্য কোম্পানিজ টোটাল অ্যাসেটস। যে কোম্পানি টোটাল অ্যাসেটস এর কত পার্সেন্ট ডেটের কন্ট্রিবিউশন আসছে, ঠিক আছে? ডেটের সাথে আরেকটা যেটা রেশিও মোর রেলিভেন্ট, সেটা হচ্ছে টাইমস ইন্টারেস্ট আর্নড। একটু আগে আমি আপনাকে বলছিলাম উই উইল ফল ইন এ রিস্ক যখন আমরা কিসে পড়ে যাব? যখন আমরা আমাদের প্রফিট থাকবে না কি মেনটেন করার জন্য? ইন্টারেস্ট এক্সপেন্সটা মেক আপ করার জন্য। সো এটা আমরা মেজার করে কি দিয়ে? টাইমস ইন্টারেস্ট আর্নড, এটা দিয়ে। ঠিক আছে, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করি? উই হ্যাভ অপারেটিং প্রফিট 12,000, রাইট? সো এই কোম্পানিতে কোনো ইন্টারেস্ট এক্সপেন্স নাই। সো যে কোম্পানি ইন্টারেস্ট এক্সপেন্স নাই, এই কোম্পানির জন্য এটা রেলিভেন্ট না। এটা রেলিভেন্ট কার জন্য? এটা রেলিভেন্ট হচ্ছে যে কোম্পানি কি আছে, ইন্টারেস্ট এক্সপেন্স আছে, সেই কোম্পানির জন্য। ঠিক আছে, তাহলে আমরা কাকে কি দিয়ে ডিভাইড করব? অপারেটিং প্রফিট কে আমরা ডিভাইড করব, 12,000 কে আমরা ডিভাইড করব ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে। অপারেটিং প্রফিট কে আমরা কি দিয়ে ডিভাইড করছি? ইন্টারেস্ট এক্সপেন্স দিয়ে, রাইট? ইন্টারেস্ট এক্সপেন্স কত? 9,000। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কত আসে? এখানে 12 কে 9 দিয়ে ডিভাইড করেন, এখানে 3, এখানে 4,
What does it mean? 1.33 নাকি কত আসে সলভ করি? আচ্ছা, এটা তো এখানকার কেস 1.33, আর এটা যদি আমরা অরিজিনাল যে কেসটা ছিল সেখানে এস্টিমেট করি, আমার অপারেটিং প্রফিট এটা খুঁজতে হবে প্রথমে। অপারেটিং প্রফিট আছে এখানে। আচ্ছা, আমরা একটু অন্য অপারেটিং প্রফিট কত, 418,000। এটাকে আমাদের ডিভাইড করতে হবে কি দিয়ে? ইন্টারেস্ট এক্সপেন্স 93,000 দিয়ে। So আমরা যদি এটা করি 418,000 ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স 93,000, এটা করলে কত পাওয়া যাচ্ছে? 4.5। এটা হচ্ছে ইবিআইটি আসলো, এটার নিচে কি থাকবে? 1 থাকবে, রাইট? তো হোয়াট ডাজ ইট মিন? ফর 1 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স, ফর 1 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স I have 4.5 টাকা অপারেটিং প্রফিট। মানে আমি 1 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়ার পরেও আমার 3.5 টাকা কি থাকবে? অপারেটিং প্রফিট থাকবে। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে এই নাম্বারটা 4.5 নিয়ে আসে, কি আসলো? সে অনলি 0.5 আসলো। হোয়াট ডাজ ইট মিন? যে আমার ইন্টারেস্ট এক্সপেন্স যত, তার 50% হয়তো আমি কি করতে পারবো? পেমেন্ট করতে পারবো। So আমার ইন্টারেস্ট এক্সপেন্স যদি 1 টাকা হয়, আমি পেমেন্ট করতে পারবো অপারেটিং প্রফিট দিয়ে কত টাকা? 0.5। এরপরে তো আমার কি থাকছে না, আমার আলটিমেটলি উই ফল ইন এ লস, রাইট? মানে আপনার তখন তো আপনি কিসে পড়ে যাবেন? লসে পড়ে যাবেন। সো এটা কিন্তু আপনার চয়েস না, মানে আপনাকে এটা মেক শিওর করতে হয়, you know that you have made a commitment with the by lender that you will be paying your interest expense on time. So আপনি এই সিচুয়েশনটাতে আপনি কি করতে পারবেন না, আপনি ইন্টারেস্ট এক্সপেন্স ফুললি কি করতে পারবেন না? পেমেন্ট করতে পারবেন না। সো উই প্রেফার যে এই নাম্বারটা যত হায়ার হবে, এই নাম্বারটা যত হায়ার হবে তত আপনি কিসে থাকবেন? সেফার সিনারিওতে থাকবেন, রাইট? সেই রেশিওটাকে কি বলা হয়? টাইমস ইন্টারেস্ট আর্নড। আচ্ছা, নেক্সট যে ক্যাটাগরিটা ডেট রেশিওর পরে, সেটা হচ্ছে প্রফিটেবিলিটি রেশিওস। সো প্রফিট চেনে না এরকম কেউ নাই। উই হ্যাভ টু নো দ্যাট যখন আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করব, we have to know that whether this company is profitable in subsequent years. So profit আর প্রফিটেবিলিটির মধ্যে ডিফারেন্স কি? Profit is the metric which is used in short term. For example, 1 বছরে আপনি দেখলেন যে একটা কোম্পানি কি করেছে? প্রফিট করেছে, দ্যাটস ওকে। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে গত 10 বছর ধরে কোম্পানি কনসিস্টেন্টলি ভালো কি করছে? প্রফিট করছে, তখন আমরা বলি যে এই কোম্পানির কি আছে? প্রফিটেবিলিটি আছে। সো প্রফিটেবিলিটি ইজ মোর লঙ্গার টার্ম পার্সপেক্টিভ, ইট ইজ নট a narrower perspective. সো প্রফিটেবিলিটি দেখার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো লেন্স আছে। প্রথম যে লেন্সটা, সেটাকে আমরা বলছি গ্রস প্রফিট মার্জিন। সো আমরা গ্রস প্রফিট কিভাবে পাই? আপনি যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অলরেডি করেছেন, ইউ নো দ্যাট সেলস থেকে যখন আমরা কি করব, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, তখন আমরা কি পাই? গ্রস প্রফিট পাই। সো গ্রস প্রফিট কে আমরা সেলস দিয়ে ডিভাইড করবো। 986 কে আমরা কি দিয়ে ডিভাইড করব? সেলস কত? 3074, এটা দিয়ে ডিভাইড করব। সো বেসড অন দ্যাট উই সি দ্যাট এই কোম্পানির গ্রস প্রফিট মার্জিন হচ্ছে কত? আপনার 32.1%। Again, you have to compare this with your peers. মানে আপনার যারা পিয়ার্স আছে তাদের প্রফিটেবিলিটি রেশিও কত? ফর এক্সাম্পল, ইফ ইউ লুক এট দ্য অ্যাপলের আপনার গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 38 থেকে 40%-এর মধ্যে। মানে ইফ ইউ লুক এট দ্য হিস্ট্রিক্যাল নাম্বার, so Apple is a kind of parallel, sorry, unparalleled compared to its competitors, HP or other Samsung or other competitors. এর গ্রস প্রফিট মার্জিন কিন্তু অনেক হাই, মানে 38 থেকে 40% গ্রস প্রফিট মার্জিন। আপনি যখন কম্পেয়ার করবেন, ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক আ evaluation whether it is a good number or not good number, but just by looking at a single number you can't say that whether it is a good thing or not. এখন কোশ্চেন হচ্ছে কেন, যে অ্যাপলের পক্ষে কেন এত বেশি গ্রস প্রফিট মার্জিন অ্যাচিভ করা পসিবল হলো? বিকজ অ্যাপল, কারণ অ্যাপলের যে আইফোনের যে কস্ট, নট ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম আদার কোম্পানিজ, এই স্যামসাং
or other companies অন্যান্য যে ব্র্যান্ডস গুলো, সো তাদের তুলনায় আইফোনের কস্ট কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট না, বাট ডিফারেন্স ইজ হায়ার। ডিফারেন্স ইজ দ্য সেলস। যে সেলসে তারা যে প্রাইস চার্জ করতে পারে, বিকজ দে আর আ প্রিমিয়াম স্মার্টফোন সেলার, সো অ্যাপল যে প্রাইসটা চার্জ করতে পারে তার কম্পিটিটরসটা সেই প্রাইসটা চার্জ করতে পারে না। So that's why they make a very big difference between what sales and cost of goods sold. আর আমার এখানে অনেক সেলস, মানে আমার এখানে ডিফারেন্সটা অনেক বেশি থাকে, মানে আমি কস্ট অফ গুডস সোল্ডের তুলনায় আমি আমার সেলস এর রেভিনিউটা অনেক বেশি থাকে, রাইট? বাট অন্য কোম্পানির গুলো যদিও তার কস্ট অফ গুডস সোল্ড অনেকটা অন্যান্য এই মানে অ্যাপলের মতো, বাট তারা ততটুকু প্রাইস কি করতে পারে না, চার্জ করতে পারে না। প্রাইস যদি আপনি বেশি চার্জ করতে না পারেন, আপনার সেলস তো বেশি আসবে না, আপনার সেলস আসবে কম। তো তখন আপনার গ্রস প্রফিট মার্জিন কি হবে, কম হবে। সো রাফলি আপনি বলতে পারেন যে অন্যান্য কোম্পানিজ গুলো যারা আছে কেউ কিন্তু এই লেভেলে গ্রস প্রফিট মার্জিন কি করতে পারে না, আর্ন করতে পারে না। নেক্সট থিং হচ্ছে অপারেটিং প্রফিট। আমরা অপারেটিং প্রফিট কখন পাই? আমরা গ্রস মার্জিন থেকে অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করি। গ্রস প্রফিট থেকে আমরা কি মাইনাস করি? অপারেটিং এক্সপেন্স গুলো মাইনাস করি। অপারেটিং এক্সপেন্স যখন আমরা মাইনাস করি আমরা কি পেয়ে যাই? অপারেটিং প্রফিট। এগেইন মার্জিন, মার্জিন শোনার সাথে সাথে আপনাকে এই প্রফিটটাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? সেলস দিয়ে ডিভাইড করতে হবে। আমাদের এখানে অপারেটিং প্রফিট কত? 568। এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে? 3074 দিয়ে, ঠিক আছে? সেটা যখন আমরা করবো, we see that যে এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন কত? 13.6%. Again, we have to compare it with its peers, with earlier years. আমাদের দেখতে হবে যে এই কোম্পানিটা কেন ভালো একটা অপারেটিং প্রফিট মার্জিন করতে পারছে। সো অবভিয়াসলি কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন তখনই করতে পারে যখন সে তার অপারেটিং এক্সপেন্স গুলো কি করতে পারে, ভালোভাবে ম্যানেজ করতে পারে, রাইট? আপনি যদি দেখেন যে some companies who face difficulties in managing these expenses, তাদের অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু অনেক কমে যায়, রাইট? মানে সে তার যদি এক্সপেন্স গুলো অনেক বেড়ে যায়, তখন কিন্তু তার কি হবে, আপনার অপারেটিং প্রফিট মার্জিন এফেক্টেড হবে। ফাইনালি আমাদের আছে নেট প্রফিট মার্জিন আউট অফ দ্য প্রফিটেবিলিটি রেশিওস। তো সেখানে আমরা কি করে থাকি, আমাদের যেটা নেট প্রফিট, এটাকে আমরা ডিভাইড করি সেলস দিয়ে। এই যে আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্সেস, সেটা আমরা নিব 231,000, এটাকে ডিভাইড করবো সেলস 3,74,000 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, 221,000 ডিভাইডেড বাই 3,74,000, 7.2%, রাইট? এখন একটা কোম্পানি ভালো নেট প্রফিট কখন করতে পারবে, ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন নাম্বার অফ ফ্যাক্টরস, রাইট? সো সে যখন ভালো কি করতে পারলো, সে অ্যাপলের মতো ভালো সেলস রেভিনিউ জেনারেট করতে পারলো, তার কস্ট অফ গুডস কি করতে পারলো, কমাতে পারলো, তার হয়তো অপারেটিং এক্সপেন্সকে কি করতে পারলো, কমাতে পারলো, তার ইন্টারেস্ট এক্সপেন্সকে সে এফিসিয়েন্টলি কি করতে পারলো, ম্যানেজ করতে পারলো। সো ইফ ইউ লুক এট এসিআই নাওএডেজ, ইউল সি দ্যাট যে তার ইফ আই হ্যাভ এ টাইম আই ক্যান, আমি আপনাকে একটু দেখাতে পারি যে একটা কোম্পানির রেশিওস গুলো কেন এফেক্টেড হয়। So আপনি যদি এসিআই এসিআই তে যান, so they have taken a huge amount of debt, so যেটার কারণে তার interest expense has become too high relative to their operating profit, and they are actually facing trouble to have a good operating profit margin. So আমি রিসেন্ট একটা অ্যানুয়াল রিপোর্ট নিই, অথবা আমি কোয়ার্টারলিও নিতে পারি। লেটেস্ট কোয়ার্টার, এটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে তার কনসলিডেটেড স্টেটমেন্ট, বাট আমি যদি এসিআই এর ওন বিজনেসটা দেখি,
এটা কনসলিডেটেড, কনসলিডেটেড। আচ্ছা, এখানে কনসলিডেটেডটা ডিসক্লোজ করেছে। আচ্ছা, তো দেখেন এই তার অপারেটিং প্রফিট কত, 4 মিলিয়ন টাকা, রাইট? আচ্ছা, মিলিয়ন না, এটা বিলিয়ন, এখানে আবার থাউজেন্ড আছে। 4 বিলিয়ন তার অপারেটিং প্রফিট। আর তার ইন্টারেস্ট এক্সপেন্সে বা ফাইন্যান্স কস্টে চলে যাচ্ছে 500 বিলিয়ন, না 500 বিলিয়ন না, 500 মিলিয়ন। So it is huge interest expense they have to bear, right? So এই কারণে I can't keep good amount of profit. So the idea হচ্ছে আমার মানে আমি ভালো নেট প্রফিট মার্জিন করতে পারার পিছনে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। So then we have to compare the net profit margin with my peers. আচ্ছা, তো আপনি যখন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন, obviously you are very concerned with the profitabilities. So a company, unless it is a good shape in profitability, the company cannot make good value or good wealth for you. So আমরা পড়েছিলাম, ইউ ক্যান রিকল, যে প্রথম চ্যাপ্টারে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। একটা কোম্পানি যখন ভালো প্রফিট করতে পারবে না, অবভিয়াসলি ইট ইজ গ্যারান্টিড যে সেই কোম্পানিটা আপনার জন্য ভালো কি করতে পারবে না, ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আর্নিংস পার শেয়ার। একটু আগে যে আমরা আর্নিংস দেখলাম, নেট প্রফিট, এই আর্নিংসটাতে প্রথমে আমাকে, আপনি যে প্রেফারেন্স শেয়ার পড়েছিলেন, নেট প্রফিট আফটার ট্যাক্স থেকে প্রথমে আমাদের প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড বাদ দিতে হয়। এই জন্য এদের নাম প্রেফার্ড। আমরা প্রেফারেন্স স্টক পড়েছিলাম। সো 231 হচ্ছে আমার নেট প্রফিট আফটার ট্যাক্সেস। এখান থেকে আমাকে কাকে আগে দেওয়া লাগবে প্রফিট? প্রেফার্ড শেয়ার হোল্ডার্সকে আগে প্রফিট দেওয়া লাগবে। So আমার প্রফিট থাকে কত, 221। এই প্রফিটটা কাদের জন্য? আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। সো আমরা যেটা করলাম, এই আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স যেটা, সেটাকে আমরা ডিভাইড করলাম বাই নাম্বার অফ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। এটা দিয়ে আমরা যখন ডিভাইড করলাম, এটা হচ্ছে নাম্বার অফ শেয়ার্স, তখন আমরা বুঝলাম যে পার শেয়ারে কত টাকা কোম্পানি প্রফিট করলো। পার শেয়ারে, একটা শেয়ারে কোম্পানি কত প্রফিট করলো? আনসার হচ্ছে কোম্পানি কত প্রফিট করলো, 2.9। সো ইউ উইল লুক এট দ্য কোম্পানিজ স্টক প্রাইস মুভমেন্ট। একটা কোম্পানি যখন ভালো ইপিএস করতে পারে, ইজ এ লাইক কাইন্ড অফ সিজিপিএ ফর কোম্পানি। একটা কোম্পানি যখন ভালো ইপিএস শো করতে পারে, কোম্পানি স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েটস। সো স্টক প্রাইস, ইউ ক্যান রিকল যে আমরা বলেছিলাম যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে, এটা কোন ব্যারোমিটার দেখলে আপনি বুঝবেন? আপনি যখন দেখবেন যে আপনার স্টক প্রাইস বেড়ে যাচ্ছে, ইউ ক্যান থিঙ্ক অফ যে আপনার জন্য কোম্পানি ভালো কি করছে, আপনার ওয়েলথ কি করার চেষ্টা করছে, সে ম্যাক্সিমাইজ করার একটা প্রচেষ্টার মধ্যে আছে। ঠিক আছে? নেক্সট প্রফিটেবিলিটি রেশিও হচ্ছে রিটার্ন অন টোটাল অ্যাসেটস। দ্য আইডিয়া ইজ সিম্পল। আমি যে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স পেয়েছি, এটাকে ডিভাইড করব টোটাল অ্যাসেটস দিয়ে। ঠিক আছে? উই অলরেডি নো যে নাম্বারগুলো কোত্থেকে আসছে। সো ইউ সি দ্যাট ফর পার টাকা অ্যাসেট, কোম্পানি প্রফিট করছে কত পার্সেন্ট? 6.1%, বা 6 টাকা, মানে 100 টাকা প্রফিট করছে 6 টাকা, বা 100 টাকা অ্যাসেটের এগেনস্টে কোম্পানি প্রফিট করছে কত? 6 টাকা, রাইট? সো 100 টাকা অ্যাসেটের এগেনস্টে কোম্পানি প্রফিট করছে 6 টাকা। সো ইট অ্যাকচুয়ালি রেফার্স যে যে কোম্পানিজ গুলো ভালো শেপে আছে, ভালো বিজনেস করছে, দে অ্যাকচুয়ালি ক্যান জেনারেট মোর রিটার্ন অন দেয়ার টোটাল অ্যাসেটস, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে রিটার্ন অন ইকুইটি। একটু আগে আমরা রিটার্ন অন ইকুইটির কম্পিটিশন আপনাকে দেখাচ্ছিলাম। এখানে ইউ ক্যান রিকল যে আমরা বলেছিলাম আর্নিংস অ্যাভেলেবল টু কমন স্টক হোল্ডার্স ডিভাইডেড বাই ইকুইটি। ঠিক আছে? কমন স্টক ইকুইটি। সো আপনি আপনাকে যদি কোশ্চেন করা হয় দ্যাট ইউ হ্যাভ কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি,
in which company you will prefer making investment? One thing you can say in short, যে যার আরওই বেশি সেখানে আমি কি করব, বেশি ইনভেস্টমেন্ট করব। কারণ যেখানে আরওই বেশি, ইট ইন্ডিকেটস দ্যাট আমি যদি তাকে 100 টাকা সে ইকুইটি ইনভেস্ট করে, সে হয়তো জেনারেট করতে পারবে সেটার উপর কত করে, 30। আর যে রিটার্ন অন ইকুইটি যার কম, ফর এক্সাম্পল 10 টাকা, সে আমার 100 টাকা ইনভেস্টমেন্টে জেনারেট করতে পারবে কত, 10 টাকা। সো আই উইল অবভিয়াসলি প্রেফার হুইচ ওয়ান, দিস ওয়ান। এখন একটা কোম্পানি কখন ভালো আরওই জেনারেট করতে পারবে? সিম্পল আনসার ইজ ওয়েন এ কোম্পানি ক্যান ডাজ আ ভেরি গুড বিজনেস। ফর এক্সাম্পল, আপনি যদি এখন অ্যাপলের স্টকে ইনভেস্ট করেন, অ্যাপলের ইকুইটিতে ইনভেস্ট করেন, you'll see that in a 5 year basis, on a 3 year basis, the stock price get doubled, right? এখন এটা কেন ডাবল হচ্ছে? বিকজ দে আর ডুইং এ ভেরি গুড বিজনেস, ওকে, যেটা হয়তো আপনি অন্য কোম্পানিতে পাবেন না, অন্য কোম্পানিতে আপনার এই ব্যাপারটা হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা রেশিও যেটা মোর ইউটিলাইজ করা হয় মার্কেটে ভ্যালুয়েশনে, সেটা হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। একটা কোম্পানি, ফর এক্সাম্পল, ইটস এন ইন্টারেস্টিং, আমরা ধরে নিই যে জিপির স্টক প্রাইস হচ্ছে 260 আর রবির স্টক প্রাইস হচ্ছে 30। এখন বলেন তো কোনটা এক্সপেন্সিভ, কোনটা চিপার? হোয়াট ডু ইউ কনক্লুড? জিপির স্টক প্রাইস 260, রবির স্টক প্রাইস 30। আপনি কি বলবেন, কোনটা এক্সপেন্সিভ বলবেন? GP is more expensive than Ruby. আচ্ছা, আনসার ইজ বিগ নো। দিস ইজ কাইন্ড অফ কম্পেয়ারিং, যে আমি যদি আপনাকে বলি আই what should I say? So, for example, গ্রেপস এর প্রাইস হচ্ছে 600, অ্যাপলের প্রাইস হচ্ছে 300, and আমি আপনাকে যদি বলি হুইচ ওয়ান ইজ মোর এক্সপেন্সিভ, আপনি গ্রেপস বলবেন, তাই তো? বাট এই কম্পারিজনটা কি ভ্যালিড নাকি রং কম্পারিজন? গ্রেপস এর প্রাইসের সাথে অ্যাপলের প্রাইস কম্পেয়ার করে, এটা কি কম্পারিজনটাকে হয়েছে? এটা একটা ইনভ্যালিড কম্পারিজন। গ্রেপস এর সাথে অ্যাপলের কম্পারিজন হবে না। জিপির স্টকের প্রাইসের সাথে রবির স্টকের প্রাইস এরকম ডিরেক্টলি কম্পেয়ার করা যাবে না। বাট ইফ আই সে, ফর এক্সাম্পল, গ্রেপসে আপনি যদি 100 গ্রামস নিউট্রিশন পেতে চান, আপনাকে স্পেন্ড করতে হবে 600। আর আপনি অ্যাপলে যদি আপনি 100 গ্রামস নিউট্রিশন পেতে চান, আপনাকে স্পেন্ড করা লাগবে 300। তখন হয়তো আপনি বলতে পারেন যে পার নিউট্রিশন এখানে 6 টাকা খরচ হয়, পার ইউনিট অফ নিউট্রিশন এখানে 3 টাকা খরচ হয়। এখন বলেন হুইচ ওয়ান ইজ এক্সপেন্সিভ? Grapes. তখন হচ্ছে আপনার রিলেশনটা কি হবে, বা কম্পারিজনটা কি হবে, ভ্যালিড হবে। সিমিলারলি আমি যদি আপনাকে বলি যে জিপির আর্নিংস পার শেয়ার এটা হচ্ছে 26 টাকা, হয়রেস রবির আর্নিংস পার শেয়ার হচ্ছে 0.5 টাকা। এখন আপনি একটু এই প্রাইসকে আর্নিংস দিয়ে ডিভাইড করেন, এই প্রাইসকে আর্নিংস দিয়ে ডিভাইড করেন, এখানে কত পাবেন, 10 টাকা, 10 টাইমস। আর এখানে কত পাবেন, 60, নাকি? হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে জিপিতে যদি আপনি 1 টাকা ইপিএস পান, মানে নিচে কি আছে, আমরা কাকে কি দিয়ে ডিভাইড করলাম, স্টক প্রাইসকে কি দিয়ে ডিভাইড করলাম, ইপিএস দিয়ে ডিভাইড করলাম। সো ইট মিনস যে জিপির 1 টাকা আর্নিংস এর জন্য আপনি কত প্রাইস আপনাকে পেমেন্ট করতে হবে, কত টাইমস আপনাকে পেমেন্ট করতে হবে? 1 টাকা আর্নিংস এর জন্য জিপিতে আপনার কত প্রাইস পেমেন্ট করতে হবে? আমরা এখানে 10 পেলাম না, তাহলে কত প্রাইস আপনাকে পেমেন্ট করতে হচ্ছে, 10 টাইমস। 1 টাকা আর্নিংস এর জন্য আপনাকে কত টাইমস পেমেন্ট করা লাগছে, 10 টাইমস। বাট রবির ক্ষেত্রে নিচেও কি আছে, আমরা যখন ডিভাইড করলাম 30কে, যখন 0.5 দিয়ে ডিভাইড করলাম, নিচে 1 আছে না? ঠিক আছে। আচ্ছা, রবির ক্ষেত্রে 1 টাকা আর্নিংস এর জন্য আপনাকে কত পেমেন্ট করা লাগছে, কত টাইমস পেমেন্ট করা লাগছে 1 টাকা আর্নিংস এর জন্য? 60 times.
60 times. So now tell me which one is more expensive. Robi. Robi is more expensive. So based on this, price earning ratio, we look for which company, which stock is attractive to buy. So obviously, which companies are likely to be attractive to buy? যাদের PE কম নাকি যাদের PE বেশি? যাদের PE বেশি, they are expensive. আপনি যে ইনভেস্টমেন্ট করতে যাবেন, আপনাকে কি খুঁজতে হবে? কোন স্টকস গুলোতে ইনভেস্টমেন্ট করতে খুঁজতে হবে? যাদের PE কি কম, because they are cheaper. So often it is recommended that you cannot make profit in a stock market investment if you purchase a stock at a very expensive price. You have to make profit not from selling, you have to make profit from buying. আপনাকে বাই করতে হবে চিপার প্রাইসে। এখন কোনটা চিপার? যেটার পিই চিপার, যেটার পিই কম, সেটা হচ্ছে কি চিপার, রাইট? এখন অবভিয়াসলি ইউ আর গ্যারান্টিং যে আপনি যে কোম্পানিটা চিপার পিইতে বাই করছেন সেই কোম্পানিটা খারাপ কোম্পানি না, সেই কোম্পানিটা ভালো কোম্পানি, বাট তার পিইটা কম। ইনভেস্টার্স আর ট্রেডিং দ্যাট স্টক এট এ ভেরি লো মাল্টিপল। ফর এক্সাম্পল, নাওএডেজ যে জিপি ট্রেড হচ্ছে 10 থেকে 12 পিইতে, যেখানে অন্যান্য অনেক খারাপ কোম্পানি ট্রেড হচ্ছে 25 থেকে 30 পিইতে। এখন হুইচ ওয়ান ইজ রিলেটিভলি চিপার ফর ইউ, এই খারাপ কোম্পানিগুলো নাকি এই ভালো কোম্পানিটা? জিপি ভালো কোম্পানিটা। বোঝা গেছে? ইউ হ্যাভ টু লুক ফর দিস। এটা আপনি কিভাবে পাবেন? ইফ ইউ লুক ফর মেকিং ইনভেস্টমেন্ট, আপনি ডিএসসি পেজে ওপেন করবেন, ইউ উইল সি যে নিচের দিকে আপনি দেখবেন পিই রেশিও আছে, রাইট? এটা আপনি দেখবেন। ওকে, নেক্সট হচ্ছে মার্কেট ভ্যালু টু বুক ভ্যালু রেশিও। হোয়াট ডাজ ইট মিন? একটা কোম্পানির স্টকের মার্কেট প্রাইস ডিভাইডেড বাই স্টকের বুক ভ্যালু। এখন মার্কেট প্রাইস কোত্থেকে আসে, বুক ভ্যালু কোত্থেকে আসে? আচ্ছা, সো মার্কেট ভ্যালুটা আপনাকে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, বলা হচ্ছে যে কোম্পানি কারেন্ট স্টক প্রাইস হচ্ছে 32.25, তাহলে মার্কেট ভ্যালু কত হবে? 32.25 কারেন্ট স্টক প্রাইস। কোয়েশ্চেন হচ্ছে হোয়াট অ্যাবাউট বুক ভ্যালু পার শেয়ার অফ কমন স্টক? বুক ভ্যালু বোঝানো হয় যে ব্যালেন্স শিটের ভ্যালু, রাইট? আমরা একটু ইকুইটি ব্যালেন্স শিট দেখি। ইকুইটি কোথায় পাই? ইকুইটি পাবো এখানে। আচ্ছা, ইকুইটির এখন ভ্যালু কত কমন স্টকের? কত? 191,000। 191,000 হচ্ছে টোটাল। এই আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, 1754। আচ্ছা, আমরা একটু নাম্বারটা ভেরিফাই করি। আচ্ছা, কমন স্টকের ইকুইটি ভ্যালু হচ্ছে এই তিনটা সামেশন, অথবা টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি থেকে আপনাকে প্রেফার্ড শেয়ার হোল্ডার্স এর ভ্যালুটা বাদ দিতে হবে। আমরা কি ক্যালকুলেট করব? বুক ভ্যালু অফ কমন শেয়ার হোল্ডার্স ইকুইটি। এটা আমরা কিভাবে পাবো? টোটাল যে শেয়ার হোল্ডার্স ইকুইটি আছে সেটা ভ্যালু কত? 1954। এটা থেকে মাইনাস করবো প্রেফার্ড শেয়ার হোল্ডার্স এর ভ্যালু। প্রেফার্ড স্টকের ভ্যালু কত? 200। তাহলে আমরা কত পাবো?
1754। আইডিয়ালি দেখেন এখানে কি কি আছে, একটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল। সো পেইড ইন ক্যাপিটালে কি কি থাকে, আপনি যে ফেস ভ্যালুতে শেয়ার সেল করেছেন বা ফেস ভ্যালু বাবদ যা পেয়েছেন সেটা কোথায় আসে, পেইড ইন ক্যাপিটাল আসে, রাইট? আমরা বলেছিলাম যে জিপি যখন 2009 সালে শেয়ার অফার করেছিল 10 টাকার স্টক, সে 70 টাকায় কি করেছিল, সেল করেছিল। তাহলে 60 টাকা ছিল শেয়ার প্রিমিয়াম। এই ইন এক্সেস অফ পার এটা আসে হচ্ছে এখানে, যে প্রিমিয়ামের টাকাটা আসে এখানে। তারপর আপনার রিটেন আর্নিংস, আমরা রিটেন আর্নিংস নিয়ে ডিসকাস করেছিলাম এই ফাংশনস অফ ফাইন্যান্সে। আমরা এই যে অ্যামাউন্টটা প্রফিট ডিস্ট্রিবিউট করি আউট অফ ডিভিডেন্ড, সো দ্য অ্যামাউন্ট অফ প্রফিট রিটেইনড আফটার ডিসবার্সিং ডিভিডেন্ড সেটা আমার একুমুলেট হয় কোথায়, রিটেন আর্নিংসে। তাহলে আমাকে কি 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 একুমুলেট করতে হচ্ছে একটু খেয়াল করেন। আমার যদি টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি না থাকে, আমার পেইড ইন ক্যাপিটাল এটার সাথে প্লাস করতে হবে কি, এক্সেস, পেইড ইন ক্যাপিটাল এক্সেস মানে এক্সেস যেটা নিয়েছেন বা শেয়ার প্রিমিয়াম প্লাস রিটেন আর্নিংস, এই তিনটা ব্যালেন্স অ্যাড করলে আমি কি পাবো, বুক ভ্যালু অফ ইকুইটি পাবো। এটা আমরা কত পেয়েছি, 1754। এটাকে আমাকে ডিভাইড করতে হবে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ারস দিয়ে, তাহলে আমি কি পেয়ে যাব, একটা শেয়ারের বুক ভ্যালু পেয়ে যাব। সো ইট ওয়াজ গিভেন যে কতটা কমন স্টক তাদের আছে, এটা সেম জায়গায় ছিল। সো পার শেয়ারের বুক ভ্যালু কত আসছে, 23। আর পার শেয়ার মার্কেট প্রাইস কত ছিল, 32.25। আমরা যদি পার শেয়ারের মার্কেট প্রাইসকে পার শেয়ারের বুক ভ্যালু দিয়ে ডিভাইড করি, আই গেট হোয়াট, 1.4। হোয়াট ডাজ ইট মিন, একটা শেয়ার যার বুক ভ্যালু 1 সেটা মার্কেটে ট্রেড হচ্ছে কত, 1.4। এখন আমি যদি বলি আরেকটা শেয়ার যেটার 2 হচ্ছে মার্কেট ভ্যালু, 1 হচ্ছে বুক ভ্যালু, তাহলে এই দুটো যদি আপনি কম্পেয়ার করেন, হুইচ ওয়ান ইজ মোর এক্সপেন্সিভ, দ্য ফার্স্ট ওয়ান অর দ্য সেকেন্ড ওয়ান? মানে 1 টাকা বুক ভ্যালুর এগেনস্ট 1.4 টাকা মার্কেট প্রাইস and 2 টাকা মার্কেট প্রাইস, which one is more expensive, which one is getting higher price from the market? This one is getting more expensive, ঠিক আছে? কোয়েশ্চেন হচ্ছে এটা কেন বেশি ভ্যালু পাচ্ছে, অবভিয়াসলি ফর সাম গুড রিজন হতে পারে, ব্যাড রিজন হতে পারে। ব্যাড রিজন হচ্ছে ইনভেস্টররা জানে না যে কেন তারা বেশি ভ্যালু দিচ্ছে, বাট ইট মাইট বি ফর গুড রিজন, যে দিস কোম্পানি হ্যাজ রিয়েলি ডান ভেরি গুড, এই জন্য তাকে বেশি কি দেওয়া হচ্ছে, বেশি মার্কেট প্রাইস দেওয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো দ্যাটস অল ফর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড রেশিও অ্যানালাইসিস। আমরা যেটা করব, আমরা কয়েকটা প্রবলেম আপনাকে দিব এই চ্যাপ্টার থেকে। ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু সলভ দ্য প্রবলেমস ইউজিং দ্য কনসেপ্টস উই ডিসকাসড ইন দিস টপিক, ঠিক আছে? সে প্রবলেমগুলো সলভ করবেন। তো আমরা পরের ক্লাসে হচ্ছে টাইম ভ্যালু অফ মানি, most important one of the most important topics in your